জি, ঠিক আছে স্যার। আচ্ছা, চ্যাপ্টার 4 হচ্ছে টাইম রেসপন্স। আমরা 1 আর 2 শেষ করেছি। আমরা এখন চ্যাপ্টার 4 স্টার্ট করে দেই। তো টাইম রেসপন্সে আমাদেরকে কয়টা জিনিস একটু মাথায় রাখতে হবে। চ্যাপ্টারটা সহজ আছে, এখান থেকে ইজিলি মার্ক পাওয়া যায়। যেমন হচ্ছে যে পোল আর জিরো। আচ্ছা, তার আগে আমরা একটু ক্লিয়ার করি। আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন, টাইম ডোমেইন এগুলোর আইডিয়া মনে আমাদের ক্লিয়ার আছে। আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার ফাংশন বের করেছি। যদি টাইম ডোমেইনে কাজ করতাম তাহলে আমাদেরকে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দেখাতে হতো। তো আমরা যেহেতু এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনেই মূলত আমরা কাজগুলো করি ক্লাসিক্যাল ওয়ে, তো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনেই দেখবো যে টাইম রেসপন্সটা কি হয়। এখন টাইম রেসপন্স বোঝার জন্য আমাদেরকে পোল আর জিরোর আইডিয়াটা একটু নিতে হবে। পোল কি, জিরো কি। সো এখানে একটু আমরা আসি। একটা সিস্টেমে দুই ধরনের রেসপন্স থাকে, একটা হচ্ছে ফোর্স রেসপন্স আর একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। ওকে, তো ফোর্স রেসপন্সটা হচ্ছে যে আমি কোনো একটা ইনপুট দিব, একটা পার্টিকুলার সিগন্যাল দিয়ে সিস্টেমের একটা আউটপুটকে চেঞ্জ করব, একটা, এটা হচ্ছে ফোর্স রেসপন্স। আর ন্যাচারাল রেসপন্স হচ্ছে কোনো সিগন্যাল বাই ডিফল্ট ন্যাচারালি যে আউটপুটটা শো করবে, যে রেসপন্সটা দেখাবে, সেটা হচ্ছে তার ন্যাচারাল রেসপন্স। হ্যাঁ, অর্থাৎ ফোর্সটাকে হচ্ছে মূলত আমি নির্দিষ্ট একটা সিগন্যাল দিয়ে তার মধ্যে এই চেঞ্জটা আনতে যাচ্ছি। তো একটা রেসপন্স, আউটপুট রেসপন্সের মধ্যে একটা ফোর্স রেসপন্সও থাকে, ন্যাচারাল রেসপন্সও থাকে। দুটার যোগফল মিলে হয় একটা রেসপন্স অফ এ সিস্টেম। ঠিক আছে? তো এখন এটার মধ্যে আমরা চলে আসি পোলস আর জিরোস কি। পোলস আর জিরো মানে হচ্ছে যে, আমি একটু একটা এক্সাম্পল দেখাই। সে আমার একটা ট্রান্সফার ফাংশন আছে 10 ডিভাইডেড বাই s প্লাস 7। সে এটা হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন। সো এই ট্রান্সফার ফাংশনে যদি এখন আমি এস এর ভ্যালু যদি আমি বসাই, -7 বসাই, এস এর ভ্যালু -7 বসালে এই জিনিসটা কি হয়ে যাবে? কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ দিলে কি হয়? ইনফিনিটি হবে স্যার। না, জিরোকে ভাগ করলে ইনফিনিটি হবে। জিরো দিয়ে ভাগ দিলে কি হবে? সেটা তো জিরো হবে। জিরো বলতে স্যার ভাগ তো যাবে না স্যার। আচ্ছা, আবার যদি এমন হতো, হ্যাঁ, এমন হতো যে এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে। দ্য পোলস দ্য পোলস অফ এ ট্রান্সফার ফাংশন আর দ্য ভ্যালুজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভেরিয়েবল। মানে এখানে কি, এটা এখানে ভ্যালু হচ্ছে এস দ্যাট কজ দ্য ট্রান্সফার ফাংশন টু বিকাম ইনফাইনাইট। মানে এখানে এস এর যেই ভ্যালুর জন্য টোটাল সিস্টেমটা ইনফিনিটি হবে। জি স্যার, বুঝতে পারছি এখন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে পোল। অর্থাৎ এখানে আমি যেটা বোঝা যাচ্ছে যে এস এর যে ভ্যালু আমি -7 নিলাম, এই -7টা হচ্ছে তার পোল, জি স্যার। এস এর ওই পার্টিকুলার ভ্যালুটা। ঠিক আছে? এটা এখানে বলছে। তারপরে আবার বলছে যে যদি কোনো কারণে সে উপরে যদি আমার একটা টার্ম থাকতো, সে এস -10 থাকতো, তাহলে আমি 10 বসাইলে এটা জিরো হয়ে যেত। আবার বলছে যে জিরো হচ্ছে সেই মানটা যেই মানের জন্য এস এর যেই মানের জন্য আউটপুটটা জিরো হয়, এই আচ্ছা। ফাংশনটা জিরো হয়। ঠিক আছে? অর্থাৎ এস এর মানের উপর এগুলা ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে যে এস এর মানের জন্য ইনফিনিটি হবে, ইনফিনিটি হলো পোল। আর যদি জিরো হয়, তাহলে জিরোস। ঠিক আছে? হ্যাঁ, এটাই আর কি মিন করছে। একটাতে ইনফিনিটি হবে, একটা জিরো হবে। ভেরিয়েবলের মান যদি স্যার জিরো হয় তাহলে জিরো, আর যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে পোল হুম হবে। হুম 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 ভ্যারিয়েবল তো লো এস, তাই না? স্যার এটাই ভেরিয়েবল। ভ্যারিয়েবল এস মানে এস এর যেই ভ্যালুর জন্য আমি যেই ভ্যালুটা বসাইলে আউটপুটটা
ইনফিনিটি আসতেছে ওটা হচ্ছে পোল, আর যেটা বসলে এটা জিরো আসবে সেটা হচ্ছে জিরোস। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা মানে আমাদের অঙ্কে লাগে আর কি। আচ্ছা, তারপরে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। আমরা তো তো জানি, মনে হয় এই ক্যালকুলেশন করতে পারি আমরা নাকি? জি স্যার। হ্যাঁ, এটা তো সমস্যা হওয়ার কথা না। এটা ভেঙে ভেঙে কিভাবে করে দেখাইতে হবে। স্যার ভুলে গেছি স্যার, গত ক্লাসে করছিলাম, মনিম স্যার আচ্ছা করাইছে, ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন। এখন এটা কি লেখা আছে, a বাই এস প্লাস বি বাই এস প্লাস 5, তাই না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি, তাই না? পার্শিয়াল করতেছি। তো এখন এখন যদি আমি করি, এটা গুণ দেই, এই নিচের টার্মটা দিয়ে যদি এটাকে এই লেফট সাইডকেও গুণ দেই, রাইট সাইডকেও গুণ দেই, তাহলে আমি কি পাবো? তাই সেক্ষেত্রে আমরা পাবো এস প্লাস টু, এস প্লাস টু ইজ ইকুয়াল টু, আচ্ছা লেখা একটু খারাপ হইতেছে, এখন কিছু করার নাই, কারণ মাউস দিয়ে আর ভালো লেখা যাবে না। এ ইন্টু এস প্লাস ফাইভ, এস প্লাস ফাইভ, ঠিক আছে? আর এদিকে থাকতেছে বি ইন্টু এস, বি ইন্টু এস। অর্থাৎ এই যে এস প্লাস ফাইভটা কাটা গেছে, যদি আমরা দুই দিকে এস ইন্টু এস প্লাস ফাইভ দিয়ে গুণ দেই। এখন যদি আমি প্রথমে চিন্তা করি যে আমি এর ভ্যালুটা বের করবো, এর ভ্যালু বের করতে আমাকে এটা জিরো করতে হবে। এটা জিরো করবো কিভাবে? এস ইকুয়াল টু জিরো ধরি। তো এস ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, যদি জিরো হয়, তখন আমাদের কি হবে? আমরা ইকুয়েশনটা কি পাবো? টু ইজ ইকুয়াল টু এ ফাইভ, রাইট? বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু বাই ফাইভ। কিভাবে আসছে? আমরা এস এর ভ্যালুটাকে জিরো ধরছি, এস এর ভ্যালুটাকে আমরা জিরো ধরছি, জিরো ধরলে এটা আসবে। আবার এস যদি আমি ফাইভ ধরি, এস যদি, যেহেতু মাইনাস ফাইভ ধরবো, যেহেতু এখানে ফাইভ আছে, সো মাইনাস ফাইভ ধরলে ইকুয়েশনটা কি হবে? মাইনাস ফাইভ আর প্লাস টু, দ্যাট মিনস হচ্ছে মাইনাস থ্রি। মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু, মাইনাস ফাইভ হলে এই টার্মটা জিরো হয়ে যাবে, জিরো। মাইনাস ফাইভ বি। সুতরাং বি সমান হচ্ছে থ্রি বাই ফাইভ। অর্থাৎ আমরা এখানে এ আর বি এর ভ্যালুটা বসাই দেবো। এ আসছে টু বাই ফাইভ, বি আসছে থ্রি বাই ফাইভ। তো ভ্যালু বসাই দিলাম, দুইটা ভ্যালু চলে আসছে। স্যার এখন এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, প্রথম লাইনে যেটা লিখলেন ওই যে প্লাস টু এস, এটা হ্যাঁ, কোথা থেকে পেলাম? আচ্ছা এটা পাইছি এখান থেকে। আমাদের ইকুয়েশন ছিল এস প্লাস টু ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ফাইভ। হ্যাঁ, এই টার্মটাকে আমি গুণ দিব এস ইন্টু এস প্লাস ফাইভ দিয়ে, নিচেরটা দিয়ে গুণ দিব এবং উভয় পক্ষে গুণ দিব। এ বাই এস ইন্টু এস প্লাস ফাইভ প্লাস বি বাই এস প্লাস ফাইভ ইন্টু এস প্লাস ফাইভ। ঠিক আছে, এইভাবে গুণ দিয়ে এটা আনছে আর কি। উভয় পক্ষকে যদি এটা দিয়ে গুণ দেই, নিচের টার্মটা দিয়ে যদি গুণ দিই উভয় পক্ষকে, তাহলে এটা পাবো আমরা। ওটাই করছে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আমরা এভাবে করতে পারি আর কি, এটা ইকুয়েশনটা এভাবে বের করে। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে এখানে যেটা আসছে, সো এখন যদি ওয়ান বাই এস এর আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে? ওয়ান বাই এস এর মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি, তাহলে ওয়ান বাই এস মানে হচ্ছে ওয়ান। আবার এস প্লাস ফাইভ আছে, তো ওয়ান বাই এস প্লাস ফাইভ এটার করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ টি, ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ টি। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস ফাইভ আছে, তাহলে এর উপরে পাওয়ারটা হবে মাইনাস ফাইভ টি। সো এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছে। এখানে একটা ছবি দিয়ে বুঝাইছে এরা, ছবি পোলার জিরোর ব্যাপারটা। যেমন আমি ইনপুটে দিয়েছি ওয়ান বাই এস, ইনপুটে আমরা যদি ওয়ান বাই এস দিই, আউটপুট হচ্ছে সিএস। তো এখানে ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এস প্লাস টু বাই এস প্লাস ফাইভ। এখন
যদি আমরা -5 বসাই, -5 বসালে নিচে আসতেছে 0। তো নিচে যদি 0 আসে তাহলে ওটা কি হচ্ছে, এস এর ভ্যালু -5 এর জন্য আউটপুটটা ইনফিনিটি আসতেছে, তাহলে এটা হচ্ছে পোল। আবার যে উপরে -2 বসায়, -2 বসালে উপরে 0 আসতেছে, তো 0 কে কোন সাথে ভাগ দিলে সেটা 0 হয়, তো -2 আসতেছে, -2 তে 0 আসতেছে। সো 0 এর ভ্যালুটা কত, -2 তে, আবার -5 এও কিন্তু ভ্যালুটা আছে, -5 হচ্ছে পোলের ভ্যালু। এখন এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। সো এটা হচ্ছে পোলের ভ্যালু, এটা হচ্ছে 0 এর ভ্যালু। এখন ইনপুটে আমরা দিয়েছি 1/s, ইনপুটে দিয়েছি 1/s, তাই না? 1/s মানে কি? 1/s মানে হচ্ছে যে s এর ভ্যালু হচ্ছে 0। s এর ভ্যালু যদি আমরা 0 বসাই, s এর ভ্যালু যদি 0 বসাই, নিচের মানে ফুল টার্মটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো s এর ভ্যালু 0 এর জন্য কিন্তু এটা পোল, ইনপুটটা হচ্ছে এইটা, ইনপুট পোলটা হচ্ছে এখানে 0, আর এগুলো হচ্ছে সিস্টেমের পোল, এটা হচ্ছে সিস্টেমের 0। তো টাইম রেসপন্স এটা হচ্ছে ফোর্স রেসপন্স, আর এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। ফোর্স কোনটা? ফোর্স হচ্ছে 1/s টা, ওটা হচ্ছে ফোর্সড, যেটা আমরা দিয়েছি। আচ্ছা, তারপরে আচ্ছা হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে, যদি আমাদের একটা ফার্স্ট অর্ডার সিস্টেম থাকে, ফার্স্ট অর্ডার সিস্টেম হচ্ছে এরকম a/s + a বা এই টাইপের একটা সিস্টেম। তো এই ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য সিটি এটা এই আউটপুট রেসপন্সটা কিরকম হয় টাইম টাইম ডোমেইনে, এটা এখানে বের করে দেখাইছে ওরা। এটা আমি আবার একটু ব্যাখ্যা করি। জিনিসটা হচ্ছে এরকম, a/s * s + a, তো আমরা কি লিখতে পারি, a/s, ক্যাপিটাল A/s প্লাস b/s প্লাস, তো এটা যদি আমরা গুণ দেই তাহলে এখানে a থাকতেছে, এদিকে থাকতেছে s প্লাস a প্লাস b ইন্টু s। আর এখানে যদি আমরা করি, এর ভ্যালুটা এখন a তো রইলো, আর এখানে s এর ভ্যালু যদি 0 দেই তাহলে থাকতেছে স্মল a ক্যাপিটাল A, বা a সমান হচ্ছে 1। আবার যদি আমরা s এর ভ্যালু ধরি -a যদি ধরি তাহলে হচ্ছে a is equal to -ba, সুতরাং b is equal to -1, so b is equal to হচ্ছে -1। তো এখানে b এর পরিবর্তে আমরা বসাতে পারবো -1। সো প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে -1। সো আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এখানে, সেক্ষেত্রে এটা হচ্ছে a এর পরিবর্তে হচ্ছে 1/s প্লাস b এর পরিবর্তে হচ্ছে -1/s প্লাস a। ওকে, সো এটাকে যদি আমরা করি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে, সিটি সমান সমান হচ্ছে 1/s এর জন্য হচ্ছে 1, এটা -1 তো ঠিকই আছে, আর e টু দি পাওয়ার -at, এটা এখানে লিখছে আর কি, যে যদি করে। এখন ধরো তুমি যদি টি এর পরিবর্তে তুমি 1/a বসাও, তাহলে আসে e টু দি পাওয়ার -1, যেটার হচ্ছে 0.37। এবং যদি তাই হয় সেক্ষেত্রে তোমার সিটি ভ্যালু আসতেছে 0.63। এখন এই যে 0.63, এটার উপর বেস করে আমরা কিছু চলে আসতে পারি, আমরা একটা রেসপন্স কার্ভ ড্র করতে পারি। ইউনিট স্টেপের জন্য আমরা কিছু একটা রেসপন্স কার্ভ ড্র করতে পারি। ওটা কিরকম এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা কার্ভ, রেসপন্স কার্ভে 0 থেকে
4/a পর্যন্ত যে সেটাকে বলা হয় সেটলিং টাইম। তারপরে 0.1 থেকে 0.9 পর্যন্ত যে সময় ওটাকে বলা হয় রাইজ টাইম। আর 0 থেকে 1/a পর্যন্ত যে সময় 63%, এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এটা হচ্ছে 1/a, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এটা 63% অফ ফাইনাল ভ্যালু at t is equal to 1 টাইম কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট বলা হয়। ঠিক আছে, সো ইনিশিয়াল স্টেপ স্লোপ হচ্ছে 1 টাইম কনস্ট্যান্ট, দ্যাট মিন্স হচ্ছে a, টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1/a। তো এটাকে যদি আমরা ইয়ে করি 1 দিয়ে আবার ভাগ করি তাহলে আবার চলে আসতেছে a। আচ্ছা, তো এই ফর্মুলাগুলো দেওয়া আছে। রাইজ টাইমের ফর্মুলা হচ্ছে 2.2/a। এটা কিভাবে আসছে? রাইজ টাইম কোনটা ছিল, যে 0.9 কি ছিল, 0.9 এর ভ্যালুটা মাইনাস 0.1 এর ভ্যালু, দুইটা বিয়োগ করো, বিয়োগ করলে যা পাও সেটা। তো এটা হচ্ছে 2.31, এটা হচ্ছে 0.11, তো দুইটা বিয়োগ করো, বিয়োগ করলে পাওয়া গেছে 2.2/a। সেটলিং টাইমের ফর্মুলা হচ্ছে 4/a। ওকে, তো ওরা একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলের মধ্যে আছে যে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেওয়া আছে 50/s+50। এখন বলছে যে এটার টাইম কনস্ট্যান্ট বের করো, তারপরে সেটলিং টাইম বের করো, রাইজ টাইম বের করো। ওই যে ফর্মুলাতে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এর পরিবর্তে কি আছে, 50 আছে। ওই 50 হচ্ছে আমরা বিভিন্ন ফর্মুলাতে ফেলবো, ফর্মুলাতে ফেললে কিন্তু আমরা রাইজ টাইম পেয়ে যাবো এবং অ্যাসোসিয়েট যে ভ্যালুগুলো পাওয়া যাবে। ঠিক আছে, রাইজ টাইম বলি, কনস্ট্যান্ট টাইম কনস্ট্যান্ট বলি, সেটলিং টাইম বলি, এগুলো আমরা পেয়ে যাবো ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করলে। আচ্ছা, তারপর জিনিস আসতেছে সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেমে হচ্ছে যে সেকেন্ড অর্ডার কখন হবে, যখন এস এর পাওয়ার হবে 2, এস এর পাওয়ার যখন 1 সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম, এস এর পাওয়ার যখন 2 সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম। যেমন s² প্লাস এস প্লাস বি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম। s² প্লাস এস প্লাস এস প্লাস বি, তো এখানে হবে s² ঠিক আছে, তুমি এর পরিবর্তে একটা ভ্যালু বসাই দাও, বের পরিবর্তে একটা ভ্যালু বসাই দাও, তাহলে তুমি কিছু ভ্যালু পাবা। তো এভাবে আর কি, এভাবে হয়। আবার গ্রাফগুলো পরে দেখবো, আপাতত একটু স্কিপ করি, গ্রাফ নিয়ে একটু পরেই আছে। আচ্ছা, আমরা জেনারেল সিস্টেমে চলে যেতে হবে। হ্যাঁ, জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম। জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমে আমাদের ইয়ে আছে ওমেগা এন। একটা হচ্ছে ওমেগা এন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মানে কোনো বাধাই ছাড়া যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাই সেটা হচ্ছে ওমেগা এন। এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে আমরা প্রকাশ করতে পারি নানাভাবে। তারটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই দুইটা যে রেশিও সেটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। আচ্ছা, ওদের মধ্যে এগুলো বের করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এইটা। ড্যাম্পিং রেশিও বের করার ফর্মুলা হচ্ছে এটা, জাস্ট কিছুই না, ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো। কি যেটা পাবো, যেটা হচ্ছে ড্যাম্পিং রেশিও, ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আমরা এই জিনিসগুলো পেয়ে যাবো যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। যেমন এখানে দেওয়া আছে ওমেগা এন স্কয়ার, তাহলে ওমেগা এন স্কয়ার হচ্ছে বি, ওমেগা এন স্কয়ার হচ্ছে বি, তারপর 2 জিটা ওমেগা এন এস, তাহলে যে এখানে যে 9 থাকে, 9 এ আচ্ছা এটার আছে, ম্যাথ আছে, ম্যাথ বুঝাতেছি আমি। সো মোটামুটি এটা হচ্ছে জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমের লুক, মানে এরকম জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমটা এরকম হয়। ঠিক আছে, সো এখানে আমরা যদি একটা ম্যাথ দেখি, ম্যাথের মাধ্যমে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারি। সে যদি আমাদের একটা ইকুয়েশন থাকে, এই যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা দেখি এই ইকুয়েশন থেকে ওরা কিভাবে বের করছে। এখানে বি হচ্ছে
36 বি যেটা সেটা আবার হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা এন স্কয়ার, ওমেগা এন স্কয়ার। তাহলে ওমেগা এনটা কি? স্কয়ার রুট অফ 36 বা হচ্ছে 6, আবার 2 জিটা ওমেগা এন ইজ ইকুয়াল টু 4.2। সুতরাং জিটা সমান হচ্ছে 4.2 ডিভাইডেড বাই 2 ওমেগা এন, বা 4.2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 6। ওকে, সো আমরা এখানে আউটপুট পাবো, ক্যালকুলেশন করে পাওয়া গেছে যে 0.35। ঠিক আছে, এইভাবে ফর্মুলাতে ফেলে আমরা করে ফেলবো ঝটপট। এখন কথা হচ্ছে জিটার ভ্যালু তো পাওয়া গেছে, কিন্তু জিটার ভ্যালুর উপর বেস করে আমরা কিন্তু সিস্টেমের রেসপন্সটা বের করতে পারবো। এটা কোন ধরনের সিস্টেম, what kind of system it is, we'll find out, we can find it out. Okay, based on the values of zeta. Okay, based on the values of zeta, we can find out this one. ঠিক আছে, তো অর্থাৎ জিটার ভ্যালুর উপর আমাদের বিভিন্ন ইয়ে হয়। তো আউটপুট গুলো যদি আমরা দেখি, আউটপুট হচ্ছে আউটপুট স্টেপ রেসপন্সটা গুলা কেমন হচ্ছে। যেমন যদি আমরা প্রথমেই খেয়াল করি, আচ্ছা আচ্ছা যদি আমরা ইয়ে করি, প্রথমে যদি দেখি যে এখানে কি আছে, জিটার ভ্যালু যখন 0 হবে আমাদের আউটপুটটা আসবে এরকম। জিটার ভ্যালু 0 হলে এরকম আউটপুট পাবো আমরা, আনড্যাম্পড বলে এটাকে, যেখানে জে ওমেগা এক্সিসের উপরে দুইটা পোল থাকবে। আবার জিটার ভ্যালু যদি 0 থেকে বড় হয়, 1 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের রেসপন্স, আর সেটা বলা আন্ডারড্যাম্পড রেসপন্স, পোলের পজিশন এরকম থাকবে। আবার জিটার ভ্যালু যদি 1 হয়, 1 আমরা এরকম পাবো, হ্যাঁ এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড বলে। আবার জিটার ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে আমরা এরকম দুইটা ইয়ে পাবো। সো এটা হচ্ছে ওভার ড্যাম্পড সিচুয়েশন, ওভার ড্যাম্পড সেকেন্ড অর্ডারের জন্য এইরকমই হবে। ঠিক আছে, এরকম আউটপুট। অর্থাৎ আমরা জিটার ভ্যালু বের করার পরে, যেমন আরেকটা কি ছিল, আগের যে এক্সাম্পল ছিল 0.35, তাহলে ডেফিনেটলি আন্ডার ড্যাম্পড, এটা আন্ডার ড্যাম্পড সিচুয়েশন ছিল। 0.35 হচ্ছে আন্ডার ড্যাম্পড। আচ্ছা, মূলত আমরা আন্ডার ড্যাম্প নিয়ে কাজ করবার আর কি আমাদের। সো এখানে কিছু প্রবলেম দেওয়া আছে। সো এখান থেকে আমাদের প্রবলেমগুলো দেখতে হবে যে কিভাবে জিটার ভ্যালু বের করা যায়, জিটা এবং ওমেগা এন এর ভ্যালু বের করা যায়। হ্যাঁ, তখন আমরা ইজিলি আউটপুটটা দেখে বলতে পারবো যেটা কোন ধরনের সিস্টেম রেসপন্স। ঠিক আছে, বেসড অন দ্য জিটার ভ্যালু, জিটার ভ্যালু নিয়ে আমরা সিস্টেম রেসপন্স ঠিক করতে পারবো। ওকে, যেমন এখানে বলছে জিটার ভ্যালু যখন এই অঙ্কটাতে বলছে যে জিটার ভ্যালু কি কি আছে, এক্সারসাইজ 3 4.3। আচ্ছা, আগের অঙ্কটা বিভিন্ন ভ্যালু আসছে, জিটার 4টা ভ্যালু আসছে, 4টা ভ্যালু। যেমন প্রথম হচ্ছে যখন জিটার ভ্যালু 0.3, সেটা হচ্ছে আন্ডার ড্যাম্পড মধ্যে পড়ে গেছে। আবার জিটার ভ্যালু যখন 1.5, সেটা হচ্ছে ওভার ড্যাম্পড মধ্যে। জিটার ভ্যালু যখন 1, সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। আর জিটার ভ্যালু যখন 0, তখন হচ্ছে সিস্টেম ইজ আনড্যাম্পড। সো এটা হচ্ছে আমি জিটার ভ্যালু দেখে বলতে পারবো যে সিস্টেমটা কোন ধরনের রেসপন্স শো করবে। আচ্ছা, এখন আন্ডার ড্যাম্পটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের সাথে সিমিলার। প্র্যাকটিক্যাল লাইফে আমরা মূলত আন্ডার ড্যাম্পটি, অর্থাৎ 0 থেকে বড়, 1 থেকে কম জিটার ভ্যালু এরকমই থাকে। হ্যাঁ, তো এই জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের কিছু ভ্যালুস নিতে হয় আর কি। যেমন এখানে আবার রাইজ টাইম, পিক টাইম, কিছু সেটিং টাইম আছে।
সো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম রেসপন্স স্পেসিফিকেশন। সো এখানে দেখো এটা হচ্ছে সি ম্যাক্স, এটা ম্যাক্সিমাম পিক আর কি, পিক আউটপুটের ম্যাক্সিমাম হচ্ছে এখানে। তারপর এটা হচ্ছে 1.02 সি ফাইনাল, এটা হচ্ছে ফাইনালের ইয়ে। আর এটা হচ্ছে 0.38, মানে হচ্ছে ফাইনালে সাথে একটু ডিফারেন্স 2% এদিক সেদিক করতে হয় ফাইনালের সাথে। ফাইনাল যদি 1 এ হয় তাহলে 2% বেশি আর হচ্ছে 2% কম, রেঞ্জটা হচ্ছে এর মধ্যে থাকে সি ফাইনালের রেঞ্জটা। এটা হচ্ছে তো ফাইনাল এখান থেকে হবেই। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম রেসপন্স স্পেসিফিকেশন। তো টিপি পিক টাইমের ফর্মুলা আছে, এটা হচ্ছে টিপি পিক টাইমের ফর্মুলা। তারপরে পার্সেন্টেজ অফ ওভারশুটের ফর্মুলা হচ্ছে এইটা, মানে কত পার্সেন্ট ওভারশুট হলো। তো এটা হচ্ছে সেটলিং টাইম, তারপরে হচ্ছে রাইজ টাইম, বিভিন্ন রকম ভ্যালু এখানে আমরা বের করতে পারি। সো এখানে একটা অঙ্ক, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, যে 4.5 দেখো বলছে যে একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, তো এখান থেকে পিক টাইম বের করো, পার্সেন্টেজ ওভারশুট বের করো, সেটলিং টাইম বের করো, রাইজ টাইম বের করো। সো আমরা অ্যাজ ইউজুয়াল ওমেগা এন আর জিটা ক্যালকুলেশন করতে পারি। তারপরে জিটা আর ওমেগা এন কে যে বিভিন্ন ফর্মুলা আছে এটার জন্য 34, 38, 42, এই যে 42 সেটিং টাইমের জন্য 4 জিটা ওমেগা এন। তারপরে হচ্ছে 38 হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারশুট, আর 34 হচ্ছে এইটা পিক টাইম। তো ভ্যালুগুলো বসাই দিচ্ছে, বসানোর পরে ওরা একটা আউটপুট পাইছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস হচ্ছে, আচ্ছা এগুলো তো বের করা যাবে, একটু ইজি, কিন্তু তোমাদের কি জানতে হবে না, এটা দরকার নাই। আচ্ছা রেসপন্স তো বললামই, রেসপন্স কার্ভ কেমন হবে, এবং এখান থেকে একটা জিনিস বের করতে পারো যে ধরো নরমালাইজড ভ্যালুটা কত। তো ড্যাম্পিং রেশিও বা জিটা দেওয়া আছে 0.3, এটা নরমালাইজড রাইজ টাইম হচ্ছে 1.321, 0.3 ধরো, এই যে কিন্তু 0.3, এটা আসছে এদিকে, পয়েন্ট থ্রিতে আমরা এদিকে নিতে পারি। এটা হচ্ছে রাইজ টাইম ইন্টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো এটাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাগ দিয়ে তুমি রাইজ টাইমটা পেয়ে যাবা, ঠিক আছে। সো এগুলোই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের কাজ। এই চ্যাপ্টার আমি আর পড়াই না, ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে। অর্থাৎ তোমরা এটা কালেক্ট করবা, এই বইটা কালেক্ট করবা, হ্যাঁ সাইমন র্যামোর বই, বইটা বেশ ভালো একটা বই। আমাদের যত ইঞ্জিনিয়ারিং মানে কন্ট্রোল সিস্টেম পড়ানো হয় সব জায়গাতে কিন্তু এই বই ফলো করে, সাইমন র্যামোর এই বইটা কিন্তু সব জায়গায় ফলো করছে। সো ইউ ক্যান বাই ইট নাও, মানে এখন কিনে রাখতে পারো একটা। আর গল্পের বই কেনার চেয়ে এগুলো কিনলে কিন্তু ইয়ে আছে, ঠিক আছে, গল্পের বই থেকে এগুলোর বেশি ভ্যালু বেশি। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো নেওয়া